স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান। আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বিদায় নেবে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনে 40 লাখ ইউরো দেবে ইইউ। ডাকসুতে মনোনয়নের সময় বাড়ানো নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, কাউকে সুবিধা দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান রিটার্নিং কর্মকর্তার। বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ। ৭১-এর গণহত্যাকারী শক্তি, ২৪-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব। সিলেটে 4 স্পট থেকে ৩০০ কোটি টাকার পাথর লুট। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও সমন্বয়কের সিন্ডিকেট যমুনার অনুসন্ধানে ৬৬ জনের পরিচয় শনাক্ত। সড়ক অবরোধ করে সচিবালয় গেটে জুলাই শহীদ পরিবারের বিক্ষোভ। হত্যা মামলার আসামির জামিন আদেশের বিরুদ্ধে আপিল। ক্রীড়া উপদেষ্টার প্রভাবে মিনি স্টেডিয়াম নির্মাণ খরচ বৃদ্ধির অভিযোগ ভিত্তিহীন, দাবি মন্ত্রণালয়ের। দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে থাকছে নতুনত্ব। এবার পুতিন জেলেনস্কিকে একসঙ্গে বসাতে যাচ্ছেন ট্রাম্প। যুদ্ধবন্ধের শর্তকে রাশিয়ার বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জুলাই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, এমন ধারার সমালোচনা করে সনদের অঙ্গীকারনামার 2টি আর প্রস্তাবনা অংশের 2, 3, 4 নম্বর দফা নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধন ছাড়া ঐক্যমত্য হওয়া বাকি বিষয়গুলো এখনই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দলের কোনো সংশয় নেই বলেও জানান বিএনপি নেতারা। এছাড়া কেন্দ্র ভোটার বান্ধব করারও দাবি তুলেছেন দলটির নেতারা। 4.5 দশকে পা রাখল স্বেচ্ছাসেবক দল। 1980 সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এবারে স্লোগান, সংকটে দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে, সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। এদিকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে নিজ বাসায় মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে কোনো ধরনের সংশয় নেই। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করছেন গত কয়েকদিনে। এটা নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন, তারা হয়তো এটা নির্বাচনের কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে। জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ও আপত্তি নিয়েও কথা বলেন তিনি। জানান, অধ্যাদেশ জারির মাধ্যমে আইনগত নানা সংস্কার শুরু করেছে সরকার। কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? কারণ আর্টিকেল 31 অনুসারে কনস্টিটিউশনের এটা যে কোনো নাগরিকের অধিকার, আইনের আশ্রয় লাভ করার অধিকার, সেটাকে তো আমরা ভায়োলেট করলাম। তাহলে আদালতে, যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত হবে না, এই বিষয়টা আমার মনে হয় এইভাবে উল্লেখ করা ঠিক হবে না। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সব কিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। 2, 3, 4 সূচনায় যেটা ভূমিকা আছে, সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের
কথা আছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের জনগণের সাথে সংযত আচরণের তাগিদ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো নানা কথা বলেও ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে উপদেষ্টা পরিষদ বিদায় নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ঘোষিত সময় নির্বাচন আয়োজনের জন্য সব প্রক্রিয়া চলছে। বিতর্কিত ও একতরফা হওয়ার কারণে বিগত 3 জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাননি ভোটাররা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোটের জন্য উন্মুখ তারা। দায়িত্ব নেয়ার 1 বছরের মাথায় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এরপরও বিচার ও সংস্কার ইস্যুতে ঘোষিত সময়ে ভোট নিয়ে শঙ্কা আছে রাজনীতিতে। তবে আইন উপদেষ্টা দৃঢ়ভাবেই জানালেন, ভোট হবে ফেব্রুয়ারিতে রোজার আগেই। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে নানা বক্তব্য দিলেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আইন উপদেষ্টা জানান, দুদক, বিচার বিভাগ ও নির্বাচন সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলো যে সুপারিশ করেছে তা আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে সিলেটের পাথর। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত আর সমন্বয়ক কেউ বাদ নেই এই লুটপাটে। শুধু সাদা পাথর নয়, লুট হয়েছে এবং এখনও হচ্ছে আরও অন্তত 4টি স্পট থেকে। 5 আগস্টের পর এই স্পটগুলো থেকে তুলে নেওয়া হয় আনুমানিক 360 কোটি টাকার পাথর। লুট হয়েছে 3 কোটি ঘনফুট, আর জানাজানির পর অভিযানে উদ্ধার হয়েছে মাত্র 5 লাখ ঘনফুট। কোম্পানিগঞ্জের পাথর লুটের সাথে জড়িত মূল হোতা সহ 66 জনের পরিচয় পাওয়া গেছে যমুনার অনুসন্ধানে। প্রশাসনের সামনেই কি করে হয়েছে লুট, পাওয়া গেছে এর প্রমাণও। সহকর্মী আখলাকুস সাফা ও মাহবুবুর রহমানের অনুসন্ধান ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। $137 একর জায়গা জুড়ে ছিল এই টিলা, তারপর হয়েছে এই, আর এখন জায়গায় জায়গায় এমন গর্ত। 1995 সালের আইন থাকার পরেও 1999 সালে সরকারিভাবে এই টিলা ইজারা দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় টিলা কেটে পাথর বের করার কাজ। তারপর মামলা মোকদ্দমা হয়েছিল, বন্ধ ছিল কাজ। কিন্তু 2024-এর 5 আগস্টের পর আবারও দেদারসে শুরু হয় পাথর তোলা, আর এখন 1 বছরে এই হলো পরিস্থিতি। গেল বছর আগস্টের প্রথম সপ্তাহে প্রায় 50 ফুট উঁচু এই টিলায় ঠাঁই দাঁড়িয়েছিল 700 বছরের ঐতিহাসিক শাহ আরেফিন টিলা মাজার। মাত্র 4 মাসেই এখন তা নিশ্চিহ্ন। শুধু এই টিলা থেকেই লুট হয়েছে 100 কোটি টাকার পাথর। কারা করেছে এই কাজ? জানা গেল, এই ধ্বংসযজ্ঞের পেছনে 20 জনের একটি সিন্ডিকেট। এই লুটপাট হয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মিলনে। 5 আগস্টের পর এর অন্যতম হোতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ বাবুল, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুঁশিয়ার আলী, ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়জুর রহমান, জালিয়ারপাড় গ্রামের আব্দুর রহিম, মাজারের সাবেক খাদেমের ছেলে মনির হোসেন, জামায়াত কর্মী ইয়াকুব আলী। টিলার বেশিরভাগ জায়গার দখল কালামিয়া নামে এই ব্যক্তির।
যুবদলের বাবুল একসময় চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তারপর থেকেই এলাকায় পরিচিত বাবুল চেয়ারম্যান নামে। শাহ আরেফিন টিলা থেকে পাথর লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি। 5 আগস্টের পরে আমজনতা যেভাবে আপনার সারা রাত দেশে এই কোম্পানির সব জায়গায় আপনার পাথর উত্তোলন চলছে, ঠিক আছে, সেহেতু আমার এলাকা হিসাবে হয়তো আমার এটা হইতে পারে, এটার সাথে আমার এড হতে পারে, কিন্তু আমরা তো এগুলো তারা কাছেও নাই। পাথর তুলে নয়, তা পরিবহন করে ক্রাশার মিলে পৌঁছে দেন ইউনিয়ন জামায়াত কর্মী ইয়াকুব আলী। পদবি নাই, আমি কর্মী জামাতে। গাড়ি থেকে মালটা ক্রয় করে মেইলে বিক্রি করি, ফুটে 1-2 টাকা মানে লাভ, এটা কমিশন বলে। আওয়ামী লীগের যারা তারা এখন পলাতক। ক্ষমতায় থাকতে টিলা থেকে পাথর তোলায় তারাই ছিলেন সবচেয়ে এগিয়ে। এই লুটপাট প্রশাসন কি ঠেকাবে? অভিযোগ, পুলিশই উল্টো চাঁদা তুলেছে পাথরবাহী ট্রাক আর ট্রাক্টরগুলো থেকে। আসার পথে রাস্তায় রাস্তায় আমাদেরকে বাধা দেয়া হয়েছে। রাস্তা খারাপ, নানান রকমের সমস্যা হবে, অথবা শ্রমিকরা মপ করতে পারে, এমন অনেক ধরনের ভয় দেখানো হয়েছে, শুধুমাত্র এই জায়গাটা যেন আমরা দেখতে না পারি। সাদা পাথর এলাকা থেকে 1.5 কোটি ঘনফুট পাথর কারা লুট করেছে? যারা করেছে তারা নদীপাড়ের জায়গা দখল করে ভাড়া দিত লুটের পাথর স্তূপ করে রাখার জন্য। ধলাই নদীর পূর্বে 100-রও বেশি আর পশ্চিমে 150 শতাধিক পাথর রাখার জায়গা। এগুলোর ভাড়া দিনে 2000 টাকা। 3 জন শ্রমিককে দেয়া হতো একটি নৌকা। লুটের পর বিক্রি শেষে নৌকার মালিক 1 ভাগ, বাকি 3 ভাগ ওই 3 শ্রমিকের। যারা জমি ভাড়া নেন তারা শ্রমিকদের কাছ থেকে পাথরগুলো কিনতেন 4 ভাগের 1 ভাগ দামে। 1 নৌকা পাথরের দাম 8000 টাকা। সেই পাথর তারা শ্রমিকদের কাছ থেকে কেনেন মাত্র 2000-এ। বাকি 6000 নদীতেই লাভ যাদের, তারাই দৈনিক তুলে নিয়েছেন 1.25 কোটি টাকা করে। 5 আগস্টের পর উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি শাহাবুদ্দিন ছিলেন লাভের ক্ষেত্রে শীর্ষে। তারপরই যুবদলের আহ্বায়ক সাজ্জাদ দুদু। এছাড়া পূর্বপারের নেতৃত্বে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সদস্য গিয়াস মিয়া। পাথর লুটের ঘটনা সামনে আসায় বিএনপি থেকে পদ হারান শাহাবুদ্দিন। বাড়িতে পাওয়া যায়নি তাকে। বাড়ির বাইরে পাথরের স্তূপ আর পাথর উত্তোলনের মেশিন। তাহলে আপনার বাড়ির সামনে রেখে গেছে? কে রেখে গেছে জানেন না? মানে কে রেখে গেছে জানেন না? বাড়ি যাওয়ার খবরে শাহাবুদ্দিন নিজেই যোগাযোগ করেন আমাদের সঙ্গে। আমার কোনো জায়গা টাকা এখানে আর নাই। আমি ইনপুটের ব্যবসা করি, আমার টিনসের শুটের একটা ঘর আছে। আমার এখানে কোনো সংশ্লিষ্টতা আসেনি কোনো জায়গা থেকে। আমি কোনো আমার কোনো স্বার্থ আমি নিছিনি, সেগুলোর কাছ থেকে আমি 100 টাকা নিছিনি। পাথর লুটের ইস্যু সামনে আসার পর বাহার আহমেদ রুহেলও নেই এলাকায়। মোবাইল নম্বরটিও বন্ধ। আমরা বিজনেস করি বলতে এখন তো বিজনেস হয় না, বিজনেস বন্ধ এখন। মানে হচ্ছে গত 1 বছর ধরে করছেন কি? জি না, 2019 থেকে 20 থেকে কি বন্ধ। লুটপাটে ছিলেন আওয়ামী লীগ নেতা কালাইরাগের দুলাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন। তারা পলাতক। সামনে আসছে আরো 51 জনের নাম, যারা সবাই পাথর উত্তোলনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন। পূর্বপারের জমির দখলদার ও পাথর ব্যবসায়ী তারা। আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হুমায়ুন আহমেদ হুমন আর সাব্বিরের নামও। ভোলাগঞ্জের খেলার মাঠে পাওয়া যায় হুমনকে। তার দাবি আন্দোলন করেছেন বৈধভাবে পাথর উত্তোলনের। আপনার কোনো পদ আছে? না ভাই, আমার কোনো পদ নেই। আমি হচ্ছে সাধারণ জনতার প্রতিনিধি। আমার কথা হচ্ছে বৈধ পন্থা সব কিছু। পরিবেশবাদীরা সোচ্চার ছিলেন এসব ঠেকাতে, পারেননি কেন? যারা এই অবৈধ কাজের সাথে সম্পৃক্ত তাদের চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু আসলে কাজ কিন্তু অবৈধ কাজ কিন্তু থামেনি। রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা কাজ করেছেন এবং কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত। 1 বছর চোখের সামনে এসব হলেও হাত পা গুটিয়ে রেখেছিল প্রশাসন। জুলাইয়ের প্রথম সপ্তাহের ফুটেজ এটি। পাথর তোলা হচ্ছে নদী থেকে, পাশেই দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন তাকেই দেয়া হয়েছে পাথর লুটের তদন্তের দায়িত্ব। লুটপাটে সাদা পাথর খালি হয়ে যাওয়ার পর শুরু হয় অভিযানের তোড়জোড়। কেন এতদিন চুপ ছিল প্রশাসন? তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো না? এতদিন ব্যবস্থা নেওয়া হলো না সেরকম বলা যাবে না। আমরা কিন্তু অলরেডি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 52 জনের উপরে 55 জন মানুষকে 52 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। তাতে কাজ হয়নি। একই সাথে হচ্ছে কি আমাদের নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলায় অনেকে গ্রেফতারও হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি, যেটার প্রমাণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এবং আমরা যে জন্য এখানে কাজ হওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না।
পুরো এলাকার মানুষের জীবিকাই লুটের পাথর কেন্দ্রিক। সাদা পাথর, জাফলং, শাহ আরেফিন টিলা, রাংপানি এলাকা থেকে এক বছরে লুট হয়েছে প্রায় ৩ কোটি ঘনফুট পাথর। উদ্ধার করা গেছে এখন পর্যন্ত মাত্র ৫ লাখ ঘনফুট। যেগুলো বিক্রি হয়ে গেছে আর পাওয়া যাবে না সেসব, আর যেগুলো চূর্ণ করা হয়ে গেছে সেসব আর উদ্ধার করে কোনো লাভ নেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সিলেট। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করতে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে বৈঠকের পর এই আশ্বাস দিলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে থাকে ইউরোপীয় জোট। তার প্রত্যাশা, আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কমিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপরই জোরেশোরে চলছে প্রস্তুতি। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ এবং আগস্টে সীমানা নির্ধারণের আপত্তি শুনানি শেষে চূড়ান্ত করবে কমিশন। ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তুতি ও প্রয়োজনীয় সহায়তা দিতে আজ চতুর্থবারের মতো সিইসির সাথে বৈঠক করেছে ৬ সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে তিনি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেবে ইইউ। তাছাড়া গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে আগামীতে ইসি ও সরকারের সাথে আরও আলোচনা হবে। আস্থা অর্জনে ইসিকে বিশেষ যোগ্যতা বাড়াতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করতে ইইউ ৪ মিলিয়ন ইউরো দেবে কমিশনকে। আগামী দিনগুলোতে দৃশ্যমান ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে কমিশনকে, যাতে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়। এ নিয়েও আমরা কাজ করব। জানান, সেপ্টেম্বরে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেই সম্ভাব্যতা যাচাই করবে তারা। নির্বাচনের পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিক দেশ। নির্বাচনের আচরণ পর্যবেক্ষণে আমাদের মূল লক্ষ্য থাকবে এখানকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অভিজ্ঞতা আছে বাংলাদেশে, তবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিগত ভোটগুলো নিয়ে প্রশ্নও আছে, মনে করিয়ে দেন মিলার। তার প্রত্যাশা, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ। অনেকেরই অভিযোগ, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই বাড়ানো হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়। অবশ্য যাদের বিরুদ্ধে আপত্তি, সেই ছাত্রদলের দাবি ভিত্তিহীন এই অভিযোগ। বর্ধিত দিনে 93 জন সহ বিভিন্ন পদে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 জন শিক্ষার্থী। জমা পড়েছে 103টি। এখন পর্যন্ত শিবির সহ 3টি প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী ঘোষণা করা হলেও ছাত্রদল কিছুই জানায়নি। গণঅভ্যুত্থানের পর এমন নির্বাচনী আমেজ দেশে এই প্রথম। অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 ভোটার বেছে নেবেন ডাকসু ও হল সংসদ নেতাদের। বর্ধিত সময়ে মঙ্গলবার সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন অনেক প্রার্থী। তাদের প্রায় সবাই স্বতন্ত্রভাবে লড়বেন। রাজনীতিটা করেই সবকিছু করতে হবে, বিষয়টা এরকম না। আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয় যেহেতু একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, তো আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমরা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি, আমরা দেখতেছি যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করে। অনেকেই মনোনয়নপত্র জমাও দেন। দুপুরে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও দেন মনোনয়নপত্র জমা। অভিযোগ, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই বাড়ানো হয়েছে জমা সংগ্রহের সময়সীমা। কোনো ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়াই দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বাম রাজনৈতিক দলের শিক্ষার্থী সংগঠনের জোট প্রতিরোধ পর্ষদ। নিজেদের সাধারণ জোট আখ্যা দিয়ে নেতারা বলেন, দুটি বিশেষ ছাত্র সংগঠনের কথাই চলছে নির্বাচন কমিশন।
৭১-এর গণহত্যাকারী শক্তি, ২৪-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। এমন অভিযোগে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কাউকে সুবিধা দিতে নয়, সবার কথা ভেবেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। আমাদের এখানে যারা বৈধ ছাত্রছাত্রী তারাই শুধু মনোনয়নপত্র গ্রহণ করতেছে। আমাদের কোনোভাবে জানার কোনো সুযোগ নাই সে কোন দল করে, কোন গ্রুপ করে, কি করে। এই অন্তত ডাকসু ইলেকশন কমিশনের হিসাবে এই জিনিসটা আমাদের কাছে নেই। অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের নেতারা, জানান সব প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করছেন তারেক রহমান। সবুজ সংকেত পেলেই ঘোষিত হবে পূর্ণাঙ্গ প্যানেল। একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ। আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে, অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, সেদিনেই ঘোষণা করা হবে ফলাফল। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। আজকের মতো সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল জুলাই শহীদ তামিমের পরিবার। তাদের দাবি, সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুজ্জামানের অবিলম্বে গ্রেফতার, বুধবারের মধ্যে 2 বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টাকে শোকজ। অন্যথায় আগামী রোববার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করা হবে। জুলাই আন্দোলনের যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন আরেক পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাইম। ওই ঘটনায় মামলার আসামি এক পুলিশ কর্মকর্তা জামিন পেয়েছেন। এতে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। সেখানে বিচার নিয়ে সরকারের গাফিলতির অভিযোগ করেন স্বজনরা। সে টাকা খেয়ে হাইকোর্টের সাথে লিয়াজু মেনটেন করে সমস্ত আসামিদেরকে জামিন করে দিচ্ছে। আইন উপদেষ্টার মদদে 5 কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে। সেই আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে, ঘুষ খেয়ে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। এই সরকার এবং এই আইন উপদেষ্টা কার কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেল কিভাবে? তাদের অভিযোগ, সরকার বিচার ও শহীদ পরিবারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই। আসিফ নজরুল সাহেব, আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে। আপনারা থাকতে বিচার হবে না, এটা আমরা অনেক আগেই বুঝে গেছি। আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন। বিক্ষোভ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান স্বজনরা। ভেতরে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। পরে তারা অবস্থান নেন সচিবালয়ের মূল ফটকের সামনের সড়কে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। আসামিকে জামিন দেয়া বিচারক ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান আহত নিহতদের স্বজনরা। এটা তো একেবারে প্রোটেক্টিভ এলাকায় 144 জারি করা। আমরা চেষ্টা করতেছি, তাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা একটু পাশে যান, মানুষের দুর্ভোগ যেন না হয়, রাস্তার যান চলাচল স্বাভাবিক থাকে। স্বজনরা অভিযোগ করেন, সরকার শহীদদের আত্মত্যাগ ভুলে গেছে, তাই বিচারের জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই হত্যা মামলায় এক পুলিশ সদস্যের জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আগামীকালই এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। জামিন বা হাইকোর্টের অন্য কোনো সিদ্ধান্তের সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্কও থাকে না। তবে তিনি আরও জানান, উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। তাই অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে ওই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান আইন উপদেষ্টা। জামিন বাতিল হলে পুলিশ আসামিকে গ্রেফতার করবে বলেও জানান আসিফ নজরুল। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুরু হয় তৃতীয় দিনের শুনানি। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। সমাবেশে অংশগ্রহণকারী, সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানই হোক, সেটি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই হোক, সেটি কোভিডের সময় বিপন্ন মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোই হোক, বিভিন্ন সামাজিক কর্মসূচি স্বেচ্ছাসেবক দল পালন করেছে, পালন করে চলছে। শুধু তাই নয়, একই সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে ভূমিকা রেখেছে, বরং বলা উচিত শুধু ভূমিকাই রাখেনি, অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানে স্বেচ্ছাসেবক দলের 24 জন সহকর্মীকে আমরা হারিয়েছি। 24 জন সহকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আর বহু। প্রিয় সহকর্মীবৃন্দ, 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাহসী নেতা মরহুম শফিউল বারী বাবু সহ অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। অনেক সহকর্মী বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন। আমি আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমার বিশ্বাস এবং দায়িত্বের জায়গা থেকে আমি প্রায় বলে থাকি একটি কথা। বিভিন্ন বক্তব্যে আমি সেই কথাটি তুলে ধরার চেষ্টা করেছি। 1971 সালে বাংলাদেশের 71 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। 2024 সাল 1971 সালে সেই স্বাধীনতা যাতে আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল 2024 সাল। এর বাইরেও আমরা বলতে পারি দেশের 54 বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গত 54 বছরে, তাদের এই আত্মত্যাগের প্রতিদান সম্ভব নয়, প্রতিদান দেওয়া সম্ভব নয়। এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী। হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। বরং সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি বলে আমি। সারা দেশে উপজেলা পর্যায়ে 201টি মিনি স্টেডিয়াম নির্মাণে খরচ হচ্ছে 2,855 কোটি টাকা। সেই অনুযায়ী প্রতিটি স্টেডিয়ামের জন্য ব্যয় হচ্ছে 14 কোটি 20 লাখ টাকা। প্রথম পর্যায়ে একটি মিনি স্টেডিয়াম নির্মাণে খরচ 53.5 লাখ টাকা হওয়ায় এর ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। তবে যুব ক্রীড়া সচিব জানিয়েছেন কাজের ধরন আলাদা হওয়ায় নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধি যৌক্তিক। ক্রীড়া উপদেষ্টা চাপ দিয়ে প্রকল্পের ব্যয় বাড়াননি, এমন দাবি ভিত্তিহীন।
নাটোর, কিশোরগঞ্জ, কক্সবাজার সহ 14 উপজেলায় 9 আগস্ট মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সব মিলিয়ে এরকম 201টি মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে সারা দেশে। খরচ হচ্ছে 2,855 কোটি টাকা। তবে প্রথম পর্যায়ে প্রতি স্টেডিয়ামের জন্য 53,52,000 টাকা খরচ হলেও দ্বিতীয় পর্যায়ে ব্যয় ধরা হয়েছে 14,20,00,000 টাকা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে কয়েক গুণ বেশি খরচ নিয়ে। ক্রীড়া মন্ত্রণালয় বলছে, প্রথম পর্যায়ের প্রকল্পের সাথে দ্বিতীয় পর্যায়ে বড় ধরনের পার্থক্য রয়েছে। জমি অধিগ্রহণ, অবকাঠামো, সীমানা প্রাচীর, ড্রেনেজ, গ্যালারি নির্মাণ ও সোলার প্যানেল যুক্ত হয়েছে নতুন প্রকল্পে। গণপূর্তের রেট মেনেই 14,20,00,000 টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার প্রভাব খাটিয়ে প্রকল্পের ব্যয় বাড়ানোর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সচিব। একনেকের যে অনুমোদন প্রক্রিয়া এ সম্পর্কে আপনারা জানেন যে এককভাবে কিন্তু কাউকে সেখানে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ থাকে না। যে মাননীয় প্রধান উপদেষ্টা থাকেন, সেখানে যে প্ল্যানিংয়ের কমিশনের একজন সদস্য সেটা উপস্থাপন করেন। 53 লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম পর্যায়ে ছিল 51 লাখ, যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না। আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে। এটা যদি আমরা প্রথম পর্যায়ের সাথে তুলনা করি দ্বিতীয় পর্যায়ে, তাহলে দেখেন এখানে কোনো জমি অধিগ্রহণ ছিল না। এখানে জমি অধিগ্রহণের জন্য আমাদের গড়ে প্রত্যেকটার জন্য 3,38,00,000 টাকা লাগছে। প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য 201টা স্টেডিয়ামে সেই হিসেবে লাগে। যেমন ভূমি উন্নয়নের এখানে কোনো টাকা ছিল না। এখানে প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য আমরা 2,10,00,000 টাকা গড়ে লাগতেছে আমাদের ভূমি অধিগ্রহণের জন্য। খেলার মাঠ উন্নয়নের জন্য তখন ছিল 12 লাখ টাকা, এখন লাগতেছে 45 লাখ টাকা। জাতীয় সহ জেলা উপজেলা পর্যায়ের স্টেডিয়ামে নারী পুরুষ একই গ্যালারিতে বসার সুযোগ আছে, কিন্তু মিনি স্টেডিয়ামে নারী ও শিশুদের জন্য থাকছে আলাদা গ্যালারি। আলাদা এই কারণে যে আপনার প্রেক্ষাপটটা হয়েছে যে আপনার এখানে যেহেতু মেয়েরা এবং শিশুরা অন্য মানুষের সাথে মানে একটু নিরাপদ দূরত্বে থাকতে পারে, এই জন্যই তাদেরকে আলাদা করা হয়েছে। সচিব জানান, নতুন মিনি স্টেডিয়াম ব্যবহারে নীতিমালা থাকবে। নির্মাণের পর স্টেডিয়াম যেন খালি পড়ে না থাকে সেদিকে নজর দেয়া হবে। এলাকার মানুষ যেন চাইলেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারে, এজন্য গেটে থাকবে না কোনো তালা। যে কোনো সময় যে কোনো লোক ঢুকতে পারবে, কোনো প্রকার তালা চাবি কোনো কিছু থাকবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 2 সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে যৌথ আলোচনায় এই ইস্যুতে রাজি হয়েছেন 2 নেতা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আলোচিত ওই বৈঠকে অংশ নেন ইউক্রেন সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। বৈঠক চলাকালে রুশ প্রেসিডেন্টের সাথে ফোন আলাপ করেন ট্রাম্প। এরপরই নিশ্চিত হয় বিবাদমান 2 পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি। এদিকে যুদ্ধ বন্ধের সমঝোতার বিষয়টিকে রাশিয়ার জন্য বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নানা নাটকীয়তার শঙ্কার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে অবশেষে মার্কিন প্রেসিডেন্টের ডাকে আলোচনার টেবিলে ইউরোপের নেতারা। সোমবার ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর শুরু হয় যৌথ আলোচনা, যাতে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর সহ ইউরোপীয় নেতাদের অনেকেই। এর পাশাপাশি সামরিক জোট ন্যাটোর মহাসচিবও ছিলেন বৈঠকে। সব পক্ষের আলোচনায় সিদ্ধ হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে 2 সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর অনুষ্ঠিত হবে ত্রিপক্ষীয় সামিট, যাতে পুতিন, জেলেনস্কি ছাড়াও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা মনে করি যুদ্ধ বন্ধের এটাই কার্যকর পথ। এর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের পথও এটি। সত্যিকারের সমঝোতা তখনই সম্ভব যখন যুক্তরাষ্ট্র রুশ আলোচনায় ইউক্রেনও উপস্থিত থাকবে। এ ধরনের আলোচনার পরেই কেবলমাত্র অস্ত্রবিরতি সম্ভব। এদিকে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক চলাকালেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 40 মিনিটের মতো কথা বলেন তারা। ভ্লাদিমির পুতিনকে ভলোদিমির জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক এবং ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন ট্রাম্প। ত্রিপক্ষীয় আলোচনা হতে পারে এবং আমি মনে করি এটাই সবচেয়ে কার্যকর পথ। এর মাধ্যমেই যুদ্ধ বন্ধ করা সম্ভব। মনে হতে পারে এটা অসম্ভব কাজ, কিন্তু এটাই হওয়া উচিত। তবে বৈঠককে সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য। একদিকে ক্রাইমিয়ার মতো ভূখণ্ডের দাবি ছাড়তে হচ্ছে ইউক্রেনকে, অন্যদিকে বিশ্ব রাজনীতির মঞ্চে নিজের অবস্থান সুসংহত করলেন ভ্লাদিমির পুতিন।
কোনো কিছুর বিনিময় ছাড়াই এটা পুতিনের জন্য অনেকটাই বড় বিজয়। মার্কিন প্রেসিডেন্টের সমকক্ষ হিসেবে এখন থেকে বিবেচিত হবেন রুশ প্রেসিডেন্ট। তাই চাইলেই এখন থেকে ইউরোপ আর তাকে কোণঠাসা করে রাখতে পারবে না। এর আগে শনিবার আলাস্কায় বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।